প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আদর্শ কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আশা করি আমি আগে যেগুলি তোমাদেরকে পড়াইছি তোমরা অবশ্যই সেটা বাসায় চর্চা করছো এবং আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। আমরা ভূগোল প্রথম পত্র থেকে তৃতীয় অধ্যায় ভূমিরূপ পরিবর্তন, এই অংশটা আমরা আজকে আলোচনা করব। একটু দেখো, তাহলে আজকে আলোচ্য বিষয় কি একটু দেখে নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আলোচ্য বিষয় একটু লক্ষ্য রাখো। আজকে আলোচ্য বিষয় প্রথম কি? ভূমিকম্প। ভূমিকম্প কি? 2 ভূমিকম্পের কারণ। 3 ভূমিকম্প প্রবণ অঞ্চল সমূহ। আর 4 ভূমিকম্পের ফলাফল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভূমিকম্প সম্পর্কে তোমরা কম বেশি সকলেই জানো। ভূমিকম্প কি? একটা জিনিস মনে রাখবা, পৃথিবীতে যত প্রাকৃতিক দুর্যোগ আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে ভূমিকম্প। কারণ অন্যান্য যে সকল প্রাকৃতিক দুর্যোগ আছে সেগুলিতে পূর্বাভাস পাওয়া যায়। যেমন তোমার সামুদ্রিক ঝড়ে তোমরা জানো যে পূর্বাভাস দেয় 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর বিপদ সংকেত, 10 নম্বর, সর্বোচ্চ 10 নম্বর দেয়। বন্যার সময় আমরা টের পাই, যখন উজানে বৃষ্টিপাত হয় বা প্রচুর বৃষ্টিপাত হয় তখন কিন্তু সেটা বন্যার পূর্বাভাস পাওয়া যায়। তেমনি যদি কালবৈশাখী ঝড় হয়, দেখা যায় মেঘ কালো করে আসছে, আবহাওয়া গুমোট হয়েছে, এই কালবৈশাখী ঝড়ের একটা পূর্বাভাস পাওয়া যায়। আবার আগ্নেয়গিরির অগ্নুৎপাতে যে ক্ষয়ক্ষতি হয় তারও পূর্বাভাস পাওয়া যায়। কারণ আগে সেখানে ধোঁয়া, আমরা জানি যে এটা আগ্নেয়গিরির জ্বালামুখ এবং এখানে অনেক সময় ধোঁয়া ওঠে। ধোঁয়া ওঠার পর আমরা বুঝতে পারি যে এটা আগ্নেয়গিরি অগ্নুৎপাত হতে পারে। কিন্তু একমাত্র ভূমিকম্প, যেটা আমরা কোনো পূর্বাভাস পাই না। এবং এই যে আমি ক্লাস নিচ্ছি, এই ক্লাস নেওয়াকালীন সময় যে ভূমিকম্প হবে না তার কেউ সিওরিটি দিতে পারে না। হয়তো আমি ক্লাস নিচ্ছি, ভূমিকম্প শুরু হয়ে যেতে পারে। এই জন্য এই প্রাকৃতিক দুর্যোগটাকে সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ বলা হয় এবং এতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় এবং মানুষের জানমালের ব্যাপক ক্ষতি হয়। এবং এটা যদি শহর এলাকায় হয়, এটা আরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং পৃথিবীর অনেক শহর এই ভূমিকম্পের জন্য ধ্বংস হয়ে গেছে। ভূপৃষ্ঠে অনেক পরিবর্তন হয়েছে এবং এটা কিন্তু আকস্মিক পরিবর্তনের মধ্যে পড়ে। আমরা জানি আকস্মিক পরিবর্তনের মধ্যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ভূমিকম্প পড়ে এবং পৃথিবীতে পরিবর্তন যে হয়, পরিবর্তন সাধন হয়, তার মধ্যে ভূমিকম্প কিন্তু একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। অতএব ভূমিকম্পকে আমরা সবচেয়ে ভয়ঙ্কর একটা প্রাকৃতিক দুর্যোগ হিসেবে আখ্যা দিতে পারি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেখি যে ভূমিকম্প কি, একটু দেখে নেই। আচ্ছা, একটু বোর্ডের দিকে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। পৃথিবীর কঠিন ভূত্বকের কিছু অংশ অদৃশ্য কোনো শক্তি, কথাটা দেখিও, অদৃশ্য কোনো শক্তির কারণে কখনো কখনো হঠাৎ কেঁপে ওঠে। ভূমিকম্প মানে কম্পন। মানে কি? কম্পন। অদৃশ্য কোনো শক্তির কারণে কখনো কখনো হঠাৎ কেঁপে ওঠে। কখনো এরূপ কম্পন অত্যন্ত মৃদু, আবার কখনো তা প্রচণ্ড। এই কম্পনটা কিন্তু কখনো মৃদু হয়, বোঝা যায় না, এর মাত্রাটা সামান্য হয়, হয়তো একটু কম্পন হালকা অনুভূত হলো। আবার কখনো তা ব্যাপকভাবে হয় এবং যেটা ব্যাপকভাবে হয় সেটা বেশি ধ্বংসাত্মক হয়। তো এই যে কম্পনটা কখনো মৃদু, আবার কখনো কি হয়? প্রচণ্ড। ভূত্বকের আকস্মিক এরূপ কম্পনকে ভূমিকম্প বলে। কি শিক্ষার্থীবৃন্দ, সংজ্ঞাটা মনে থাকবে? ধারণা হয়েছে যে ভূমিকম্পটা কি জিনিস? অদৃশ্য কোনো শক্তির কারণে। আসলে অদৃশ্য শক্তি বলতে এখানে বিভিন্ন কারণ বিজ্ঞানীরা বের করছে, তারপরেও একবারে পুরোপুরি কারণটা বিজ্ঞানীরা এখনো গবেষণা চালিয়ে যাচ্ছে। মূল মানে বিষয়টা মানে আরও বেশি এটা গবেষণা করতেছে, ভূমিকম্পটা কোথা থেকে আরও উৎপত্তি, মানে ব্যাপক গবেষণা চালাচ্ছে। আচ্ছা, আমরা পরবর্তী অংশে যাই। দেখো, এই যে গবেষণায়
জানা যায়, মানে এই ভূমিকম্প নিয়ে প্রতিনিয়ত গবেষণা হচ্ছে। গবেষণায় জানা যায় অতীতে বিভিন্ন সময় সংঘটিত ভূমিকম্পে পৃথিবীর বহু শহর ও নগর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমি প্রথমে যে কথাটা বলছি যে ভূমিকম্প ধ্বংসযজ্ঞ ব্যাপক যদি যেটা বেশি মাত্রায় হয়। আচ্ছা, যেমন একটা উদাহরণ দিই তোমাদেরকে। 1775 সালে মাত্র 6 মিনিট স্থায়ী এক ভূমিকম্পে পর্তুগালের লিসবন, পর্তুগাল ইউরোপের একটা দেশ, পর্তুগালের লিসবন শহরে প্রায় 70,000 লোক মারা গিয়েছিল। কত কম সময়, মাত্র 6 মিনিটের একটা ভূমিকম্পে 70,000 লোকের প্রাণহানি ঘটেছিল। তাহলে বুঝতে পারতেছো ভূমিকম্পের ধ্বংসযজ্ঞটা কত ব্যাপক। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা একটু দেখি ভূমিকম্পের কারণগুলি একটু সংক্ষেপে আলোচনা করি। ভূমিকম্পের কারণ, প্রথম কারণ হচ্ছে পাত সঞ্চালন। গত ক্লাসে তোমাদেরকে আমি পড়াইছিলাম যে পৃথিবীতে 7টি বড় প্লেট আছে এবং 20টি ছোট প্লেট আছে। এই পাতগুলি একটার সাথে একটা সংযুক্ত আছে এবং এটাকে প্লেট টেকটনিক মতবাদ একটা আছে। এই প্লেট টেকটনিক মতবাদের ফলে এই পাতগুলি যখন মুভমেন্ট করে এবং ওই মুভমেন্টের স্থানে যে সকল স্থানগুলি থাকে সেই স্থানগুলি কেঁপে ওঠে এবং এটা কিন্তু প্রতিনিয়ত পাত সঞ্চালন, যে কোনো স্থানে এই সঞ্চালন হয় এবং এটা খুব ধীরে সঞ্চালন হয়। এটাকে বলে প্লেট টেকটনিক মতবাদ। এই পাত সঞ্চালনের ফলে ভূমিকম্প হয়। আবার ভূ আন্দোলন, অনেক সময় বিভিন্ন কারণে ভূত্বক কেঁপে মানে ভূত্বকে আন্দোলিত হয়। ভূত্বক আন্দোলিত মানে কম্পন সৃষ্টি হয়, এই কম্পনের ফলে ভূমিকম্প হয়। শিলাচ্যুতি বড় বড় পাহাড় থেকে, বড় বড় বিশাল বিশাল পর্বতমালা থেকে অনেক বড় বড় শিলারাশি চ্যুতি হয়, মানে পর্বত থেকে পড়ে যায় এবং যে স্থানে পড়ে যায় সেই স্থানে একটা কম্পনের সৃষ্টি হয়, সেটা হলো এভাবে ভূমিকম্প সৃষ্টি হয়। ভূগর্ভে পানির প্রবেশ, ভূগর্ভে যখন পানি প্রবেশ করে তখন সেটা বাষ্প আকারে পরিণত হয় এবং এই বাষ্প আকারে পরিণত হলেও তখন ভূমি কেঁপে ওঠে এবং ভূমিকম্পের সৃষ্টি হয়। আরেকটা আছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত। আগ্নেয়গিরির অগ্নুৎপাত যখন হয়, ব্যাপক আকারে অগ্নুৎপাত হয়, তখন আশেপাশের এলাকায় মুহূর্তে মুহূর্তে ভূমিকম্প হয় এবং এই আগ্নেয়গিরির অগ্নুৎপাত ব্যাপকভাবে সেটা ধোঁয়া, তারপর গলিত ম্যাগমা, লাভা বের হয় এবং শব্দ সহকারে বের হয়, বিস্ফোরণ সহকারে বের হয়। তখন আশেপাশের এলাকাগুলি কম্পন অনুভূত করা যায়। তাহলে আমরা আরও অনেক কারণ আছে এবং আমি বলছি যে ভূতত্ত্ববিদরা প্রতিনিয়ত গবেষণা করতেছে এই ভূমিকম্পের মূল কারণ বের করার জন্য, এরা গবেষণা চালিয়ে যাচ্ছে এবং আরও বেশি চেষ্টা করতেছে যে ভূমিকম্পের পূর্বাভাস কীভাবে দেওয়া যায়। এটার জন্য ভূতত্ত্ববিদরা এরা বারবার চেষ্টা করতেছে যে কীভাবে পূর্বাভাস দেওয়া যায়, এই জন্য গবেষণা চালিয়ে যাচ্ছে। তা আমরা মোটামুটি কয়েকটা পাইলাম: পাত সঞ্চালন, ভূ আন্দোলন, শিলাচ্যুতি, ভূগর্ভে পানি প্রবেশ, আগ্নেয়গিরির অগ্নুৎপাত। আচ্ছা, এরপরে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর হচ্ছে ভূমিকম্প প্রবণ অঞ্চল। সব জায়গায় কিন্তু সমান ভূমিকম্প হয় না, কোথাও বেশি কোথাও কম। আমরা জানি সবচেয়ে বেশি ভূমিকম্পের দেশ কোনটা? জাপান, আমরা জানি। আবার ফের জাপানের মতো বাংলাদেশে ভূমিকম্প অত হয় না। আবার দ্বিতীয় বৃহত্তম ভূমিকম্প, দ্বিতীয় বেশি ভূমিকম্প হয় ইটালিতে। হ্যাঁ, এর কিছু কিছু দেশ আছে যেগুলোতে প্রতিনিয়ত ভূমিকম্প হয়। তো যাই হোক, ভূমিকম্প প্রবণ অঞ্চলকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। যেমন একটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। এই অঞ্চলে রয়েছে জাপান, ফিলিপাইন, চিলি, অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জ এবং আলাস্কা। এই অঞ্চল রয়েছে। পৃথিবীর অধিক ভূমিকম্প প্রবণ দেশসমূহ হচ্ছে জাপান। আমি আগে বলছি যে জাপান হচ্ছে সবচেয়ে ভূমিকম্প প্রবণ দেশ এবং সবচেয়ে বিস্ময়ের ব্যাপার, অবাক হওয়ার ব্যাপার, এদেশে বার্ষিক 7,500 মানে 7,500টি ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে। কল্পনা করছো যে বছরে 7,500 ভূমিকম্প হয়ে থাকে। আচ্ছা, এখন দেখো দ্বিতীয় হচ্ছে ভূমধ্য সাগরীয় হিমালয় অঞ্চল। ভূমধ্য সাগরীয় হিমালয় অঞ্চল একটু লক্ষ্য করো, আল্পস পর্বত থেকে শুরু করে ভূমধ্য সাগরের উত্তর তীর হয়ে ককেশাস, ইরান মালভূমি, হিমালয় পর্বতমালা, ইন্দোচীন ও পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ হয়ে নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত। এগুলো একটা বিশেষ অংশ দিয়ে যায়, এগুলি এই ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলো বিশেষ বিশেষ অংশ দিয়ে যায়। বিশেষ করে দুইটা প্লেটের মাঝখানে যে সংযুক্তি স্থানটা আছে, এই স্থান অংশ যেটা,
সেই অংশগুলোর উপর দিয়ে যেসব দেশগুলি আছে এগুলি সাধারণত ভূমিকম্পের মধ্যে বেশি পড়ে। তার মধ্যে এই অংশগুলি আছে, যেমন ইরানের মালভূমি আছে, হিমালয় পর্বতমালা এই ভূমধ্যসাগর হিমালয় অঞ্চলের মধ্যে পড়ে, আবার ইন্দো চীন পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ হয়ে নিউজিল্যান্ড পর্যন্ত এটা বিস্তৃত। 3 নম্বরে আছে মধ্য আটলান্টিক ভারত মহাসাগরীয় শৈলশিরা অঞ্চল। মধ্য আটলান্টিক এবং ভারত মহাসাগরীয় শৈলশিরা অঞ্চল, এখানে কি আছে দেখো, উত্তর দক্ষিণ বরাবর মধ্য আটলান্টিক শৈলশিরা এবং ভারত মহাসাগরীয় শৈলশিরার সাথে মিলে এই অঞ্চলটি লোহিত সাগর বরাবর ভূমধ্যসাগরীয় অঞ্চলের সাথে মিশেছে। মানে এই অংশটুকু হচ্ছে এই ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে পড়ে। উত্তর দক্ষিণ বরাবর আটলান্টিক শৈলশিরা, আটলান্টিক মহাসাগরে কিন্তু শৈলশিরা আছে, মাঝখানে একটা ফাটল আছে। আটলান্টিক মহাসাগর দেখবা এস এর মতো, এবং এর মাঝখানে একটা শৈলশিরা আছে। ওই ফাটল দিয়ে সবসময় ম্যাগমা বের হয়। এটাকে বলা মধ্য আটলান্টিক শৈলশিরা বলা হয়। এই শৈলশিরা এবং ভারত মহাসাগর শৈলশিরার সাথে মিশে এই অঞ্চলটি লোহিত মহাসাগর বরাবর ভূমধ্যসাগরের সাথে মিশেছে। এরপর চলে আসো, আচ্ছা এখন আমরা দেখি যে ভূমিকম্পটা কিভাবে মাপা হয়, এটা একটু ধারণা দেই। এখানে দেখো যে কোনো স্থানে ভূমিকম্প হলে তা ভূকম্প লেখ, মনে রাখো ভূকম্প লেখ ইংলিশ হচ্ছে সিসমোগ্রাফ, একটু মনে রাখো সিসমোগ্রাফ যন্ত্রের মাধ্যমে জানা যায়। তাহলে যে যন্ত্রের সাহায্যে ভূমিকম্প মাত্রা মাপা হয় তাকে কি বলা হয়? সিসমোগ্রাফ, ভূকম্প লেখ, হ্যাঁ জানা হয়। এবং ভূমিকম্পের তীব্রতা নির্ণয়ের জন্য একটি স্কেল ব্যবহার করা হয়, যে স্কেলটা দিয়ে মাপা হয়, যে স্কেলটা ব্যবহার করা হয়, যন্ত্রটার নাম হচ্ছে সিসমোগ্রাফ। আর যে স্কেলটা ব্যবহার করা হয় যা রিক্টার স্কেল নামে পরিচিত। মনে রাখিও ভূমিকম্প মাপক যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ, আর যে স্কেলটা ব্যবহার করা হয় সেই স্কেলটার নাম হচ্ছে রিক্টার স্কেল। এবং এখানে একটা যখন ভূমিকম্প হয় ও একটা নির্দিষ্ট রেখা থাকে, ও চলতে থাকে, এটা সবসময় 24 ঘন্টায় যন্ত্র চলে, আস্তে আস্তে যাচ্ছে। হঠাৎ যখন ভূমিকম্প হয় এর ফ্রিকোয়েন্সিগুলি আপ ডাউন করে, এবং এর মাত্রা বোঝা যায়। কত মাত্রা আমরা বলি না যে 4.6, 8.3, 7.2, এভাবে মাত্রাটা, ওই মাত্রা এই রিক্টার স্কেল থেকে জানলাম যে এত রিক্টার স্কেলে এত ভূমিকম্প হয়েছে। যেমন বাংলাদেশের ভূমিকম্প মাঝে মাঝে হয় 4.3, 4.8, আবার যেসব দেশে ধ্বংসযোগ্য বেশি হয় সেখানে 8.2। যেমন ঢাকায় যদি 7 থেকে 8 মাত্রা একটা ভূমিকম্প হয় তাহলে ঢাকা শহরের অর্ধেক ধ্বংস হয়ে যাবে, এত ব্যাপকতা ভূমিকম্পের। তো এই তাহলে মনে রাখবা সিসমোগ্রাফ এবং রিক্টার স্কেল। আচ্ছা চলে আসো। আচ্ছা এখন এই যন্ত্রটা কে আবিষ্কার করা সম্বন্ধে একটু ধারণা দেই। এগুলো তোমাদের অবশ্যই বহু নির্বাচনী প্রশ্নে আসতে পারে, তো এই ধারণা থাকা ভালো। 1935 সালে ক্যালিফোর্নিয়া তো বুঝো মার্কিন যুক্তরাষ্ট্রের একটা স্টেট, ক্যালিফোর্নিয়া। 1935 সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিএফ রিক্টার এই স্কেল আবিষ্কার করেন। সিএফ রিক্টার মনে থাকবে তো, সিএফ রিক্টার 1935 সালে, এবং উনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর। এই স্কেলে 1 থেকে 10 পর্যন্ত ভূমিকম্পের তীব্রতা মাপা হয়, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত। আমরা করি 8.2, 9 মাত্রা ভূমিকম্প, এই রিক্টার স্কেলে 10 পর্যন্ত ভূমিকম্পের মাত্রা মাপা যাবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা একটু দেখি ভূমিকম্পের ফলাফল কি। এটা হচ্ছে মূল জিনিস, যে আসল ইফেক্টটা কি হয় সেটা হচ্ছে মূল। ফলাফলে কি হয়? ভূমিকম্পের আসলে ক্ষতিটাই বেশি, ভূমিকম্পের ক্ষতি বেশি। এখানে সুফল হচ্ছে ক্ষতি অনেকাংশে বেশি। যেমন প্রথম হচ্ছে ভূমির উত্থান এবং পতন ভূমিকম্পের ফলাফলের মধ্যে, অর্থাৎ তীব্র মাত্রার ভূমিকম্প হলে কোনো স্থানে ধরো জলাভূমি ছিল সেটা উপরে উঠে যায়, আবার কোনো উপরে একটু উঁচু অংশ সেটা নিচে নেমে যায় ভূমিকম্পের ফলে। তীব্র ভূমিকম্প হলে ফাটলের সৃষ্টি, দেখবা যে ভূমিকম্পের সময় বড় বড় রাস্তায় বা বিভিন্ন জায়গায় বিশাল বিশাল ফাটলের সৃষ্টি হয়। এটা ব্যাপকভাবে রাস্তাঘাট দেখা যায় একদিকে উল্টে, মানে এমন ফাটলের সৃষ্টি হয় সেই ফাটল অনেক গভীর হয়। 3 নম্বর হচ্ছে নদীর গতিপথ পরিবর্তন। এইটা একটা বিশাল, যে ভূমিকম্পের ফলে নদীর গতিপথ পরিবর্তন হয়। একসময় যেখানে নদী ছিল হয়তো ভূমিকম্পের ফলে সেখানে নদী থাকে না, সেখানে সমভূমি হয়ে যায়। আবার যেখানে নদী ছিল না সেখানে নদী তৈরি হয়। এরকম অনেক নদীর গতিপথ পরিবর্তন হয়েছে। আচ্ছা সমুদ্র তলের পরিবর্তন,
এরকম সমুদ্র তলের পরিবর্তন হয়, হয়তো অনেক সমুদ্রের তল ভূমিকম্পের ফলে উঁচু উঁচু হয়ে উঠে যায়, আবার যে অংশ উঁচু সে অংশ আবার নিচে নামে যায়। এরকম সমুদ্র তলে অহরহ পরিবর্তন আছে এবং এদের অনেক উদাহরণ আছে। তো যাই হোক, এরপর হচ্ছে সুনামি প্রবাহ। এটাও একটা মারাত্মক ভূমিকম্পের ভয়ঙ্কর দিক, যে সমুদ্রের তলদেশে যদি ভূমিকম্প হয় তাহলে সুনামির সৃষ্টি হবে এবং এই সুনামির ভয়াবহতা ব্যাপক। সমুদ্রে খুব প্রবল ঢেউ আকারে আসে, তীরে আছড়ে পড়ে এবং তীরের বহুদূর পর্যন্ত সেই সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে এবং বাড়িঘর মানুষজন ধ্বংস করে। তোমরা জাপানের সুনামির কথা সবাই জানো, এবং তার আগে ছিল ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কার কলম্বো, ভারতের কিছু অংশ সুনামি। এর ব্যাপকতা তোমরা টিভিতে দেখছো, কি ভয়ঙ্কর এই সুনামি। একটা সুনামির সৃষ্টি হয় এবং এই ঢেউটা যে আসে খুব তীব্র গতিতে আসে এবং প্রচণ্ড জল, মানে তীব্র জলোচ্ছ্বাসের মতো আসে এবং ভয়ঙ্কর। এবং সমুদ্রের তীরবর্তী যে লোকজন থাকে এদের ব্যাপক ক্ষতি হয় এবং বাড়ি ঘর সব ভাষায় নিয়ে যায়। তোমরা জাপানের সুনামি হয়তো বিভিন্ন ভিডিও ফুটেজে দেখছো যে গাড়িগুলি কীভাবে খেলনার মতো ভাসতেছিল, বাড়িঘরগুলো কীভাবে ভাসতে ভাসতে নিয়ে যাচ্ছিল। একটা একটা কি বলবো, একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা জাপানিদের মধ্যে। আচ্ছা, কি হয় ভূপাত? ভূপাতও হয় অনেক সময় উপর থেকে। আমি তো আগে বলছি শিলা পড়ে যায়, অনেক বড় বড় খণ্ড বা মাটির ধস হয়, এরকম ভূপাত হয়। ভূপাত হয়ে ভূমিকম্পে মানে ভূপাত হয়ে আশেপাশের এলাকা ব্যাপক ধ্বংস করে। মানে ভূপাত হইলে আশেপাশে যে শহর থাকলে বা গ্রাম থাকলে এই বড় বড় শিলাগুলি যখন পড়ে গ্রামের উপর পড়ে তখন ধ্বংস হয়ে যায়। যত কোনো রাস্তা আছে রাস্তা নষ্ট হয়ে যায়, রাস্তা ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, এগুলো বিভিন্ন পাহাড়ি অঞ্চলে বেশি দেখা যায় এই জিনিসটা, ভূপাতটা। ফসল বিনষ্ট, ফসলের ব্যাপক ক্ষতি হয়। যদি কোনো স্থানে ফসল থাকলেও হয়তো ভূমিকম্প হলেও ওই স্থানটা দাবে গেল, তাহলে ফসলের ব্যাপক ধ্বংস হয়। এই জন্য ফসলের ব্যাপক ক্ষতি হয়। আর সবচেয়ে যেটা ক্ষতি হয় সেটা হলো জানমালের ক্ষতি। প্রচণ্ড এইটা হচ্ছে ভূমিকম্পের সবচেয়ে বড় ক্ষতিকর দিক। ভূমিকম্পের ফলে প্রচুর জানমালের ক্ষতি হয়। যেমন আমি তো এর আগে একটা উদাহরণ দিলাম যে পর্তুগালের লিসবনে 6 মিনিটের একটা ভূমিকম্পে ৭৫,০০০-এর মতো লোক, ৭৫ কি ৭০,০০০-এর মতো লোক মারা গেছে। এরকম বিভিন্ন জায়গায় ভূমিকম্প, যেমন ইন্দোনেশিয়া ভূমিকম্প, তারপর এই যে ভারতের যে তোমার গুজরাটে ভূমিকম্প হয়েছিল এবং জাপানে ভূমিকম্প হয়। এইসব ভূমিকম্প প্রচুর লোক মারা যায়, প্রচুর জানমালের ক্ষতি হয় এবং মানুষ এখানে নিঃস্ব হয়ে যায়। শুধু নিঃস্ব হয়ে যায় না, আগুন ধরে যায়। মানে তখন মানে যে মানুষকে উদ্ধার করবে সেরকম লোক পাওয়া যায় না। মানে একটা খুব বিভৎসময় পরিস্থিতির সৃষ্টি হয়। তো আসলে ভূমিকম্পর কিছু নমুনা আছে। প্রথমত হচ্ছে ভূমিকম্প যদি হয় অবশ্যই আমাদেরকে ফাঁকা স্থানে চলে যেতে হবে, ফাঁকা স্থানে অবশ্যই যেতে হবে। আমরা যতদূর সম্ভব পাবো ফাঁকা স্থানে যাবো। আর যদি আমরা হাইরাইজ বিল্ডিং বা বিল্ডিংয়ে থেকে আমাদের বের হওয়া সম্ভব না হয় তাহলে অবশ্যই আমরা পিলারের কাছে যাই বসে থাকবো, পিলারের কাছে অথবা টেবিলের নিচে। হ্যাঁ, টেবিলের নিচে ঢুকবো, হয়তো কিছুটা রক্ষা পেতে পারি। হ্যাঁ, সবচেয়ে যেটা বেস্ট হয় যে ওই সময় যদি গাড়ি চালায় কেউ, গাড়িটার সঙ্গে সঙ্গে ওখানে স্টপ করতে হবে। আর সবচেয়ে বেস্ট হয় যে ফাঁকা জায়গায় যাওয়া ভূমিকম্পের সময়। তো আমি হয়তো আজকে তোমাদের কিছুটা বোঝাতে পেরেছি এবং তোমরা বই পড়ে আরও অনেক বিস্তারিত জানবা, অনেক উদাহরণ পাবা এবং আমি আশা করি এই চ্যাপ্টারটা তোমরা আরও ভালোভাবে পড়বা। হ্যাঁ, তো তোমাদের আজকে আমি শেষ করতেছি। তো সকলকে ধন্যবাদ জানার আগে আবারও বলতেছি একটা কথা, বারবার বলতেছি, আমরা একটা মহা দুর্যোগের মধ্যে যাচ্ছি, মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের এটাও কিন্তু একটা দুর্যোগ, একটা দুর্যোগ। তো আমরা করোনাকালীন সময়ে অবশ্যই আমরা মুখে মাস্ক ব্যবহার করবো, বাইরে থেকে বাসায় গেলে অবশ্যই হাত ধুবো এবং বয়োজ্যেষ্ঠদের প্রতি খেয়াল রাখবো এবং ছোটদের প্রতি খেয়াল রাখবো এবং করোনাকালীন সময় নিজে মাস্ক পরবো, অন্যকে মাস্ক পরতে উৎসাহিত করব এবং যেসব সরকার কর্তৃক যেসব বিধিনিষেধ আছে সেগুলি আমরা অবশ্যই মেনে চলতে চেষ্টা করব। নিজে চেষ্টা করব এবং অপরকে সহযোগিতা করব যেন এগুলি পালন করে। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।